আমার একটা ব্যক্তিগত কারণে গতকাল ক্লাস করতে পারিনি। গতকাল আমাদের যে ক্লাসটা ছিল সেটা ছিল যে হোমিওপ্যাথি মেডিকেল পেন পিকচার, আর আজকে রুটিন অনুযায়ী আজকে আছে হোমিওপ্যাথি মেডিকেল কম্পারেটিভ মেডিকেল। তা আমরা দুটো সাবজেক্ট আজকে পড়াশোনা করব। দুটো সাবজেক্ট বলতে যেটা গতকালকে ছিল পেন পিকচার অফ হোমিওপ্যাথি মেডিকেল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে 2 মিনিট বন্ধ রেখে আমরা পরবর্তী যে ক্লাস সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল কম্পারেটিভ আলোচনা। তা আমরা প্রথম পর্যায়ে এখন শুরু করছি, মানে হোমিওপ্যাথি মেডিকেল পেন পিকচার। দু একজন নতুন আছেন, হয়তো তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তবুও তাদের জন্য আমি একটু ক্লিয়ার করছি যে হোমিওপ্যাথি মেডিকেল আমরা দুটো ভাবে পড়াই। একটা হচ্ছে সেটা হচ্ছে পেন পিকচার, অর্থাৎ সামগ্রিকভাবে লক্ষণের সমষ্টি নিয়ে। এই মেডিকেল যারা নতুন আর কি আজকে প্রথম জয়েন করেছেন বা গত দু একদিনের মধ্যে জয়েন করেছেন, তাদের সুবিধার জন্য বলছি যে মেডিকেল কথাটা মানেটা কি। আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল আছে, অ্যালোপ্যাথিতেও মেডিকেল আছে। তা হোমিওপ্যাথি মেডিকেল সঙ্গে অ্যালোপ্যাথি মেডিকেল কিছু মৌলিক পার্থক্য রয়েছে। সেই মৌলিক পার্থক্যটা হচ্ছে, মানে তার আগে বুঝতে হবে মেডিকেলটা কি। মেডিকেল হচ্ছে প্রাণীর শরীরে কোনো ওষুধ প্রয়োগ করে যে লক্ষণগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে মেডিকেল। তাহলে অ্যালোপ্যাথরা কি করে, বিভিন্ন ওষুধ তারা ইতর প্রাণীর উপর প্রয়োগ করে যে লক্ষণগুলো পায়, সেই লক্ষণ সমষ্টি হচ্ছে তারা কালেক্ট করে রেকর্ড করে, সেটা হচ্ছে অ্যালোপ্যাথি মেডিকেল। আর হোমিওপ্যাথি মেডিকেল হচ্ছে হেলদি হিউম্যান বিইং এর উপরে যে ওষুধ প্রয়োগ করে যে লক্ষণগুলো পাওয়া যায় সেটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল। বললে কিন্তু দুটো মেডিকেল কথা আমাদের মাথায় আসবে, একটা হচ্ছে হোমিওপ্যাথি মেডিকেল, একটা হচ্ছে অ্যালোপ্যাথি মেডিকেল। তাহলে আমরা অর্গানন অফ মেডিসিনে যখন আমরা পড়ব তখন আরো বিস্তারিতভাবে আলোচনা হবে। তা যেহেতু নতুন স্টুডেন্টদের জন্য আমি মেডিকেল সংজ্ঞাটা বললাম, তাহলে এই মেডিকেল ড্রাগ প্রুভিং এর সময় যে লক্ষণগুলো পাওয়া গেল সেই রেকর্ড বুকটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি মেডিকেল। তা আমরা যে ড্রাগ পিকচার, অর্থাৎ এইভাবে ড্রাগ প্রুভিং করে যে ড্রাগ পিকচার পাওয়া যায়, সেই ড্রাগ পিকচারটাই হচ্ছে পেন পিকচার অফ দ্য হোমিওপ্যাথি মেডিকেল। তা আমরা আজকে আলোচনা করব কলোসিন্থ নামে একটা ওষুধ। কলোসিন্থ হচ্ছে ভেজিটেবল কিংডমের একটা ওষুধ। আমরা জানি যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ বিভিন্ন সোর্স থেকে তৈরি করা হয়। তা যেমন ভেজিটেবল কিংডম, অ্যানিম্যাল কিংডম, মিনারেল কিংডম, এরকম ফার্মেসি যখন আমরা আলোচনা করব তখন বিস্তারিতভাবে ওটা বলব। তা কলোসিন্থ হচ্ছে ভেজিটেবল কিংডমের একটি ওষুধ। তা ভেজিটেবল কিংডমের ওষুধ তা কোন ভেজিটেবল থেকে করা হয়? আপনারা কেউ কি ওই দেখেছেন, ওই মাকাল ফল? মাকাল ফল
একটা লাল টুকটুকে ফল, পাকলে খুব সুন্দর দেখতে। এবার হচ্ছে ওটা যদি ভাঙা হয় বা ফাটানো হয়, দেখা যায় ভিতরে খুব বিশ্রী রকম কদর্য টাইপের চেহারা কিছু বস্তু, যে ভিতরে যে শ্বাসটা সেটা দেখতে খুব বাজে চেহারা, কালো বিভৎস, দেখলে মানে গা রিরি করে ওঠে। কিন্তু বাইরের চেহারাটা হচ্ছে খুব সুন্দর। আমরা অনেক সময় কোনো মানুষকে বিদ্রুপ করে বলি মাকাল ফল, অনেক সময় বিদ্রুপ করে বলি যার দেখতে শুনতে খুব সুন্দর চেহারা কিন্তু তার কোনো গুণ নেই, তাকে আমরা বিদ্রুপ করে বলি মাকাল ফল। এই মাকাল ফলটা এই প্রজাতির একটি ফল আছে ইজিপ্টে, অর্থাৎ মিশরে গুল্ম জাতীয় লতানো গাছ জাতীয় একরকম ফল। এই ফলটা থেকে খুব তেতো কিছু, মানে ভিতরের শ্বাসটা প্রচন্ড তেতো, দেখতে বিশ্রী। সেই ভিতরের শ্বাসটাকে ফেলে দিয়ে, খোসাটাকে ফেলে দিয়ে এবং বীজগুলোকে ফেলে দিয়ে সেই ভিতরে যে শ্বাসটা থাকে সেখান থেকে তৈরি করা হয় কলোসিন্থ নামে একটা ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ। এইটা তার মানে ডাক্তারি পরিভাষায় তার নাম হচ্ছে কিউকাম্বারোসিয়া। অর্থাৎ আর একটু বলি, আমাদের হোমিওপ্যাথিক ওষুধ বা মেডিকেল সায়েন্সের যে সমস্ত টার্মসগুলো, যে শব্দগুলো ব্যবহার করা হয়, দে আর ডেরিভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড। অর্থাৎ ল্যাটিন ভাষায় আমাদের যা মেডিকেল টার্মে যে শব্দগুলো, অ্যানাটমি বলুন, ফিজিওলজি বলুন, সার্জারি বলুন, প্যাথোলজি বলুন, মেডিকেল যাই হোক না কেন, সমস্ত টার্মসগুলো, এই টার্মসগুলো আসে হচ্ছে ল্যাটিন ভাষা থেকে। তার ইংরেজি প্রতিশব্দ থাকে। তা ল্যাটিন ভাষায় এই যে মাকাল জাতীয় ফলের যে বোটানিক্যাল নাম, তা সে নামটার নাম হচ্ছে কিউবারটিসিয়া। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের যে কলোসিন যে ওষুধটা, সেই ওষুধটা বোটানিক্যাল নাম। তাহলে আমরা যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটা হচ্ছে কলোসিন। এই কলোসিন কি কাজে ব্যবহার হয়? আগেও বলেছিলাম যে মেডিকেল হচ্ছে ড্রাগ প্রুভিং করার সময়, অর্থাৎ সুস্থ মানবদেহে কোনো ওষুধ খাওয়ানোর ফলে, বিভিন্ন ডোজে বিভিন্ন পরিমাণে দেওয়ার ফলে যে লক্ষণগুলো উৎপাদিত হয় সেটা হচ্ছে মেটেরিয়া মেডিকা। অর্থাৎ আমরা সুস্থ মানবদেহে ওষুধ প্রয়োগ করে তার দেহের ভিতরে একটা আর্টিফিশিয়াল, কৃত্রিম একটা রোগ সৃষ্টি করি। আর ওই রকম লক্ষণ দেখে কোনো রোগী যখন আমরা ওই লক্ষণগুলো পাই, অর্থাৎ সিমিলার কোনো লক্ষণ পেলে সেই সিমিলারিটি দেখে আমরা সেই সমস্ত রোগীদের সেই সিমটমস অনুযায়ী ওষুধ দিই, সেভাবে রোগ নিরাময় হয়। আমরা অর্গাননে আলোচনা করেছি যে আরোগ্যের নীতিটা হচ্ছে প্রাকৃতিক নীতি, অর্থাৎ when similar force meet together then stronger suppress the weaker। অর্থাৎ প্রাকৃতিকভাবে যদি আমার দেহে কোনো রোগ সৃষ্টি হয়, সেরকম একটা লক্ষণ দেখে টোটালিটি অফ সিমটমসের বেসিসে আমরা যে ওষুধ দিয়েই একটা আর্টিফিশিয়াল স্ট্রঙ্গার ডিজিজ তৈরি করি। তাই এবার কলোসিন্থের যে আমরা ড্রাগ পিকচার পেয়েছি, যাকে আমরা বলি পেন পিকচার, সেটা হচ্ছে অ্যাগোনাইজিং পেন ইন অ্যাবডোমেন কজিং পেশেন্ট টু বেন্ড ডাবল। অর্থাৎ অ্যাগোনাইজিং পেন,
অ্যাগোনাইজিং পেন বলতে যন্ত্রণাদায়ক, মানে অসহ্য যন্ত্রণাদায়ক ব্যথা ইন অ্যাবডোমেন। কোন জায়গাটা? ইন অ্যাবডোমেন, পেটের মধ্যে। আর এই ব্যথার ফলে কি হচ্ছে? কজিং পেশেন্ট টু বেন্ড ডবল, অর্থাৎ এই যন্ত্রণার চোটে সে কুঁকড়ে যায়, গিয়ে পেটে হাত দিয়ে চেপে ধরে সে কুঁজো হয়ে যায়। তাহলে এর সবচেয়ে বড় লক্ষণ যেটা, সেটা হচ্ছে কজিং পেশেন্ট টু বেন্ড ডাবল, অর্থাৎ তার যন্ত্রণার চোটে সে মানে কুঁচকিয়ে যায় বা পেটে চেপে ধরে মানে বেন্ড হয়। বেন্ড হয় কিরকম? ডাবল বেন্ড, অর্থাৎ ওই দুরকম বেন্ড আছে, একটা হচ্ছে বেন্ড ফরওয়ার্ড, একটা হচ্ছে বেন্ড ব্যাকওয়ার্ড। বেন্ড ফরওয়ার্ড হচ্ছে সামনের দিকে কুঁচকিয়ে যায়, সামনের দিকে পেট ধরে সামনে কুঁজো হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কলোসিন্টের লক্ষণ। কলোসিন্টের হচ্ছে অ্যাগোনাইজিং পেইন ইন অ্যাবডোমেন কজিং পেশেন্ট টু বেন্ড ডাবল, কজিং পেশেন্ট টু বেন্ড ডাবল, অর্থাৎ সামনের দিকে সে কুঁজো হয়ে যায়। আর একটা পেন হয়, সেটা হচ্ছে বেন্ড ব্যাকওয়ার্ড, পিছন দিকে। কলোসিন্টের সামনের দিকে কুঁজো হয়, আর পিছন দিকে কুঁজো হয় হচ্ছে আরেকটি মেডিসিন আছে, সেটা আমি পরে আলোচনা করছি। তা কলোসিন্টের হচ্ছে আরেকটি লক্ষণ হচ্ছে উইথ রেস্টলেসনেস। এই যে যন্ত্রণার জন্য সে রেস্টলেসনেস থাকে, অর্থাৎ মানে অস্থির হয়ে ওঠে। টুইজিং অ্যান্ড টার্নিং টু অবটেন রিলিফ, সে কি করে? তখন তার পেটের মধ্যে একটা মোচড় দেওয়া ব্যথা হয়, এবং এই ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য সে করে টার্নিং টু অবটেন রিলিফ, নড়াচড়া বা বাঁক নেওয়া চেষ্টা করে। এই বাঁক নেওয়ার ফলে সে খানিকটা আরাম বোধ করে, সেই জন্য সে বাঁক নেয়। টুইজিং, মোচড় দেওয়া ব্যথা, এবং আরাম করা, টার্নিং টু অবটেন রিলিফ, সে রিলিফ, সামান্য রিলিফ পাওয়ার জন্য সে কি করে? মানে বাঁক নেয়। রিলিফ বাই হার্ট প্রেশার, কলোসিন্টের যন্ত্রণাটা খানিকটা উপশম হয় যদি খুব পেট চেপে ধরে। আর কি? বাই হিট, গরম সেক দিলে। তাই এরকম লক্ষণ আমাদের আরো মেডিসিনের মধ্যে আছে। গরমে উপশম, পেটের যন্ত্রণা বা যে কোনো যন্ত্রণা, গরমে উপশম। আমাদের আরো মেডিসিন আছে, সেটা হচ্ছে ম্যাকফস। ম্যাকফসে কিন্তু গরমে উপশম। আর কি? হার্ট প্রেশার, হার্ট প্রেশারে আরাম হয় আমাদের ব্রাইনিয়ার মধ্যে আছে, ম্যাকফসের মধ্যে আছে। ম্যাকফসের মধ্যে আছে, ব্রাইনিয়ার মধ্যে আছে। আচ্ছা, পেন আর ওটস আফটার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, এই যে যন্ত্রণাটা, পেটে যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা রিলিফ হলো কিসে? প্রেসারে এবং ওয়ার্ম অ্যাপ্লিকেশনে, গরম সেক দেওয়ার ফলে। আর বৃদ্ধি হয় কিসে? বৃদ্ধি হয় আফটার ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, কোনো কিছু খাওয়ার পরে এবং কোনো কিছু তরল পানীয় পান করার ফলে। তরল পানীয় পান করার ফলে তার বৃদ্ধি হয়, আর কিছু খেলে বৃদ্ধি হয়। কম্পেল পেশেন্ট টু বেন্ড ডাবল,
অর্থাৎ বেন ডাবল কুঁজো হয়ে যাওয়ার সে বাধ্য হয়, যন্ত্রণা চোটে কুঁজো হতে সে বাধ্য হয়। কমপ্লেন টু বেন্ড, অর্থাৎ কুঁজো হতে সে বাধ্য হয়। আর সেটা কুঁজোটা কিরকম? বেন্ড ডাবল, ডাবল অ্যাগ্রাভেশন বাই বেন্ডিং ডাবল হচ্ছে ডায়াস করা। তাহলে আমরা তখন বলেছিলাম যে আরেকটা মেডিসিন আছে, সেটা কিন্তু বেন্ডিং ডাবল ব্যাকওয়ার্ড। আমরা করসিন্থের মধ্যে পেলাম ফরওয়ার্ড, সামনের দিকে কুঁজো হওয়া যাওয়া, আর বেন্ডিং ডাবল, এই বেন্ডিং ডাবলটা কিন্তু ডায়াস করার ক্ষেত্রে বৃদ্ধি হয়, ডায়াস করার ক্ষেত্রে বৃদ্ধি হয়। আর ডায়াস করার ক্ষেত্রে হচ্ছে বেন্ডিং ব্যাকওয়ার্ড, পিছন দিকে যদি কুঁজো হয়, অর্থাৎ শিরদাঁড়াটা যদি বাঁকা করে পিছন দিকে, তাহলে আরাম হয়। তাহলে কোনো যন্ত্রণা, আমরা দুটো মেডিসিনের সঙ্গে কম্পেয়ার করতে পারছি, কোনো যন্ত্রণা যদি সামনের দিকে কুঁজো হলে যন্ত্রণা বৃদ্ধি হয়, তাহলে হবে ডায়াস করা। আর সামনের দিকে কুঁজো হলে বেন্ডিং ডাবল মানে ফরওয়ার্ড যদি হয়, তাহলে আরাম হলে আমরা মেডিসিন দেব কলোসিন। আর যদি কারো পেন বেন্ডিং ডাবল ব্যাকওয়ার্ড, তার আরাম যদি হয়, আচ্ছা সাউন্ড সিস্টেমটা বন্ধ রাখতে হবে, মাইক্রোফোনটা অফ করুন, কথা ডিস্টার্ব শোনা যাচ্ছে, মাইক্রোফোনটা অফ করুন। বোধহয় খুব সুন্দর অরিজিৎ বাবু, অরিজিৎ বাগ, আপনার মাইক্রোফোনটা অফ করে দিন, কোনো রকম সাউন্ড, আমাদের তো রেকর্ড হয়ে যাচ্ছে তো অসুবিধা হবে। আচ্ছা, তা এবার হচ্ছে বেন্ডিং ফরওয়ার্ড যদি হয়, যন্ত্রণা বাড়ে, তাহলে কিন্তু হচ্ছে ডায়াস করা। আর ডায়াস করাতে হচ্ছে ব্যাকওয়ার্ডে হচ্ছে আরাম হয়। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে কি হয়? মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে মেন্স সাপ্রেস বাই চ্যাগরিন, মেন্স সাপ্রেস বাই চ্যাগরিন। চ্যাগরিন বলতে হচ্ছে মানসিক উদ্বেগ। আমরা গাইনোকোলজি যখন পড়ব তখন মেনস্ট্রুয়াল বিভিন্ন ফেজ নিয়ে আলোচনা করব। মেনস্ট্রুয়েশনের কারো অধিক পরিমাণে মেনস্ট্রুয়েশন হয়, কারো কম পরিমাণে মেনস্ট্রুয়েশন হয়, কারো সাপ্রেসড হয়ে যায়, কারো মানে যন্ত্রণা হয়। তা সেই ক্ষেত্রে এখানে আমরা কি হচ্ছে সাপ্রেস, অর্থাৎ আমরা জানি যে মেয়েদের 11 থেকে 40-45 বছরের মধ্যে এই যে সময়টা, পিরিয়ডটা, এটাকে বলা হয় পিউবার্টি পিরিয়ড। এই সময় মেয়েদের একটা পরিবর্তন হয়, অর্থাৎ পার ভেজাইনা দিয়ে মাসে মাসে একটা ডিসচার্জ হয়, যার নাম হচ্ছে মেনস্ট্রুয়েশন। এই মেনস্ট্রুয়েশনের বিভিন্ন রকম ফেজ আছে, বিভিন্ন রকম অসুবিধা আছে। তা এইটা এই পিরিয়ডের সময় কোনো কারণে সাপ্রেসড হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায়। তাহলে বন্ধ হলে আমরা কি মনে করি? অর্থাৎ প্রেগনেন্সি মনে করি। কিন্তু প্রেগনেন্সি ছাড়াও অনেক সময় বিভিন্ন কারণে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যায়। তা অ্যালোপ্যাথরা তারা মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গেলে তাদের একটা স্পেসিফিক ওষুধ আছে। আমাদের হোমিওপ্যাথিতে কোনো স্পেসিফিক ওষুধ নেই। কারণটা খুঁজতে হবে, মেনস্ট্রুয়েশনটা সাপ্রেসড কেন হলো। তাহলে আমরা কলোসিন্থের একটা মেনস্ট্রুয়েশন সাপ্রেশনের একটা হিস্ট্রি আছে। সেই সাপ্রেশন হিস্ট্রিটা হলো, মেনস্ট্রুয়েশন সাপ্রেশনের হিস্ট্রিটা হলো চ্যাগরিন।
অর্থাৎ মানসিক উদ্বেগের জন্য অনেক সময় মেয়েদের মেনস্ট্রুয়েশন সাপ্রেশন হয়। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, এখন শহরের মেয়েরা সেভাবে করে না, গ্রামের মেয়েদের দেখা যায় পুকুর ঘাটে গিয়ে জলের উপরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তারা কাপড় কাচে। এই যে পায়ে ঠান্ডা লাগার ফলে অনেক সময় মেয়েদের মেনস্ট্রুয়েশন সাপ্রেসড হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে পালসেটিলা। আর আমরা কলোসিন্থের মধ্যে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে সাপ্রেসড বাই দি চ্যাগ্রিন, মেনস্ট্রুয়েশন মেন্স সাপ্রেসড বাই চ্যাগ্রিন, অর্থাৎ মানসিক উদ্বেগের জন্য অনেক সময় তার মাসিক বন্ধ হয়ে যায়। তা সেই ক্ষেত্রে আমাদের কলোসিন দিলে মেনস্ট্রুয়েশনটা রেগুলার হয়ে যাবে। আরেকটা মেয়েদের সমস্যা দেখা দেয়, তার নাম হচ্ছে ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া কথা মানে হচ্ছে পেনফুল মেনস্ট্রুয়েশন, প্রচন্ড যন্ত্রণা হয়। এবার বিভিন্ন যন্ত্রণার ক্যারেক্টারের উপরে আমরা বিভিন্ন ওষুধ দেব। তা এই ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কলোসিন একটা খুব সুন্দর ওষুধ, অর্থাৎ কলিক পেন। এই কলিক পেন, মেনস্ট্রুয়াল পিরিয়ডে যে কলিক পেনটা হবে তার কিছু ক্যারেক্টার থাকবে। আগে আমরা বলেছিলাম যে তার একটা বৈশিষ্ট্য, রেড লাইন সিমটমস হচ্ছে মানে যন্ত্রণার জন্য কজিং পেশেন্ট টু বেন্ড ডাবল। ডাবল মানে ফরওয়ার্ডলি যদি ডাবল হয় তাহলে হচ্ছে কলোসিন, আর ব্যাকওয়ার্ড বেন্ডিং ডাবল হলে ডায়াস্পোরা। আচ্ছা, এবার হচ্ছে তার ওই মেনস্ট্রুয়াল কলিক পেনের সঙ্গে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এক্সট্রিমলি ইরিটেবল। ইরিটেবল মানে হচ্ছে ক্রোধান্বিত, রাগ ভাব থাকবে। ইরিটেবল থাকবে। ইমপেশেন্ট বলতে অধীর, মানে স্থির থাকতে পারে না, অস্থির ভাব। বিকামস অ্যাংরি, আর যন্ত্রণার সময় সে বিকামস অ্যাংরি, রেগে যায়। অথবা অর অফেন্ডেড অন বিং কোশ্চেন, তখন যদি তাকে কিছু জিজ্ঞেস করে তোমার যন্ত্রণাটা কেমন আছে, সে ভালো উত্তর না দিয়ে তোমার উপরে রেগে যাবে। অর্থাৎ অফেন্ডেড অন দ্য বিং কোশ্চেন, কোনো প্রশ্ন করলে সে রেগে যায়। ইরিটেবল আর কি, থ্রো থিংস আউট অফ হিজ হ্যান্ডস, কোনো জিনিস যন্ত্রণার চোটে কোনো জিনিস সে ছুঁড়ে ফেলে দেবে। থ্রোস থিংস আউট অফ হিজ হ্যান্ড। এফেকশনস ফ্রম অ্যাঙ্গার, রাগ থাকবে। উইথ ইনডিগনেশন আর কি, উইথ কলিক, যন্ত্রণা থাকবে। ভমিটিং, বমি ভাব বা বমি থাকবে। ডায়রিয়া মানে হচ্ছে লুজ মোশন। অ্যান্ড সাপ্রেসড অফ দ্য মেন্স, এই সাপ্রেসড অফ দ্য মেন্স অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়া। এই লক্ষণগুলো আমরা আরো কিছু হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে পাই। তার মধ্যে একটা হচ্ছে ক্যামোমিলা, আর একটা হচ্ছে স্ট্র্যাপিসিগেসিয়া অ্যান্ড ক্যামোমিলা। সেই সঙ্গে কি থাকবে, ভার্টিগো, মাথা ঘোরানো থাকবে, মাথা ঘুরবে। হোয়েন কুইকলি টার্ন হেড, কোন সময় মাথা ঘোরে? আমরা মাথা ঘোরার ক্ষেত্রে রেপেটাইজেশন যখন করব তখন অনেক ওষুধ পাবো, ভার্টিগোর অনেক ওষুধ পাবো। কোনোটা শুয়ে থাকলে মাথা বেশি ঘোরে, কোনোটা বসে থাকলে মাথা বেশি ঘোরে। কিন্তু ক্যামোমিলার ভার্টিগোটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, সেটা হচ্ছে হঠাৎ করে যদি খুব দ্রুত তার মাথাটা এদিক ওদিক ঘোরায় তাহলে কিন্তু তার মাথাটা ঘোরে।
ভার্টিগো হোয়েন কুইকলি টার্নিং হেড, যখন তার খুব দ্রুতভাবে তার মাথাটা যদি অন্যদিকে ঘোরায় তখনই তার মাথা ঘোরাটা বেশি হয়। স্পেশালি টু দ্য লেফট, আরেকটা বৈশিষ্ট্য আছে তার যে মাথা ঘোরা, এই মাথা ঘোরা হচ্ছে একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে লেফট সাইডের। যদি সে বাঁদিকে মাথা ঘোরায় তখন যদি মাথা ঘোরে, বাঁদিকে টার্ন করার পরে যদি মাথা ঘোরে তাহলে হচ্ছে কলোসিন। কলোসিন অলওয়েজ লেফট সাইডের রেমেডি। কলোসিন হচ্ছে সবসময় লেফট সাইডের রেমেডি, অর্থাৎ বাঁদিকের ওষুধ। অ্যাজ ইফ হি উড ফল, যদি সে পড়ে যায়, ফ্রম স্টিমুলেন্টস, কোনো উত্তেজনা থেকে যে সে আসে, আর সে সঙ্গে কি আছে, সাইটিকা। আমরা এক ধরনের যন্ত্রণা, কোমরে এক ধরনের যন্ত্রণা হয়, পায়ে এক ধরনের যন্ত্রণা হয়, ডিউ টু ইরিটেশন অফ দ্য সাইটিকা নার্ভ। আমরা অ্যানাটমিতে জানি যে আমাদের দেহের মধ্যে অসংখ্য নার্ভ আছে, তার মধ্যে একটা সাইটিকা নার্ভ আছে, দুই ঠ্যাঙের, কোমর থেকে দুই ঠ্যাং দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত আছে, এটাকে সাইটিকা নার্ভ বলে। এই সাইটিকা নার্ভের ইরিটেশনের জন্য একটা যন্ত্রণা হয়, তাকে বলা হয় সাইটিকা পেন, যাকে সাইটিকা বাতও বলা হয়। সেই ব্যথাটা কিরকম হবে, ক্র্যাম্পি পেন ইন দ্য হিপ। আমাদের কোমরের পাশে দুটো মানে বোন আছে, তার নাম হচ্ছে হিপ বোন। সেই হিপ বোনের ওখানে একটা ক্র্যাম্পি পেন হয়। হ্যাঁ, ক্র্যাম্পি পেন বলতে খিল ধরা পেন, খিল ধরা বলে না, খিল ধরা পেন, ক্র্যাম্পি পেন। অ্যাজ থ্রো স্ক্রু ইন এ ভিস, অর্থাৎ সেই ব্যথাটা একটু চঞ্চল প্রকৃতির, লাইস আপন এফেক্টেড সাইড, অর্থাৎ যে পাশটা যন্ত্রণা সেই পাশে শুলে তার বৃদ্ধি হয়। আর একটা যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটা ক্যারেক্টার হচ্ছে শুটিং পেন। শুটিং বলতে আমরা বন্দুক দিয়ে যে গুলি করা হয় সেটাকে বলা হয় শুটিং। সেই শুটিং পেন হচ্ছে গুলি করার মতো, অর্থাৎ কোনো ব্যথাটা যদি সবলে মানে খুব জোরের সঙ্গে নির্গমন হয়, সেইটাকে বলা হয় শুটিং পেন। সেই শুটিং পেন, শুট করার মতো যে যন্ত্রণা, সেই যন্ত্রণা সেরকম হবে লাইটেনিং শক, অর্থাৎ শক, হালকা শক লাগার মতো একটা যন্ত্রণা হয়। দি হোল লিম্স মানে আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো, সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি হচ্ছে, লাইটেনিং শক, অর্থাৎ হালকা ধরনের শক মতো হয়। এটা হচ্ছে যন্ত্রণার ক্যারেক্টার। লেফট হিপ, বাঁদিকে যে হিপ বোন সেখানে যন্ত্রণা হবে। লেফট থাই, বাঁদিকে থাইতে যন্ত্রণা হবে। লেফট নি, বাঁদিকে হাঁটুতে যন্ত্রণা হবে। ইন্টু লিটেয়াল ফসা, অর্থাৎ আমাদের যে সাইটিকা নার্ভ যেখান থেকে পাস হয়ে আসে, যে ফসা, সে ফসার ওখানে একটা যন্ত্রণা হবে। অর্থাৎ সাইটিকা নার্ভ যেখান থেকে আসে, সেই সাইটিকা নার্ভের ব্লকেজ হওয়ার ফলে যে যন্ত্রণা হয়, সেই ক্ষেত্রে আমরা কলোসিনটা ব্যবহার করি। তবে আমরা সংক্ষেপে যেটা দেখলাম যে কলোসিনের যে লক্ষণটা প্রথম মাথায় রাখতে হবে, ইট ইজ এ লেফট সাইডের রেমেডি। তার আক্রান্ত স্থল সবসময় বাঁ দিকে। আর কি, তার অসম্ভব যন্ত্রণাদায়ক সিমটমস,
মেনলি কোথায়? অ্যাবডোমেনে। অ্যাবডোমেনের যন্ত্রণা কলিক পেন, আর সেই কলিক পেনের জন্য কি হয়? কজিং পেশেন্ট টু বেন্ড ডাবল। সেই যন্ত্রণার জন্য সে বেন্ডিং ডাবল হয়ে যায়। সেই বেন্ডিংটা কিরকম হবে? বেন্ডিংটা হবে ফরওয়ার্ড, সামনের দিকে বেন্ডিং হবে, বেন্ডিং ডাবল। অর্থাৎ এই বেন্ডিং ডাবলটা হবে ফরওয়ার্ডলি, অর্থাৎ সামনের দিকে ঝুঁকে বেন্ডিংটা হবে। আর যদি তার ব্যাকওয়ার্ড হয়, বেন্ডিংটা যদি ব্যাকওয়ার্ড হয়, তাহলে আরেকটা ওষুধ আছে, তার নাম হচ্ছে ডায়াস্কোরিয়া। ডায়াস্কোরিয়ার যে লক্ষণ আমরা লক্ষ্য করছি যে কলোসিন্থের যে লক্ষণগুলো, তার বিপরীত লক্ষণ হচ্ছে ডায়াস্কোরিয়া। ডায়াস্কোরিয়া হচ্ছে বেন্ডিং ফরওয়ার্ড হলে তার যন্ত্রণা বেশি বৃদ্ধি হয়, ব্যাকওয়ার্ড হলে আরাম হয়। আর কলোসিন্থ হচ্ছে বেন্ডিং ডাবল ফরওয়ার্ড হলে তার যন্ত্রণা রিলিফ হয়। এবার আসা যাক কলোসিন্থের সঙ্গে আমাদের অন্যান্য ওষুধের তুলনামূলক আলোচনা বা কম্পারেটিভ বা রিলেশনশিপ। তাহলে রিলেশনে দেখা যাচ্ছে যে কলোসিন্থের কমপ্লিমেন্টারি ওষুধ হচ্ছে মার্কসল। মার্কসল কোন ক্ষেত্রে? ইন ডিসেন্ট্রি। আমরা আমেশা হলে যে ওষুধগুলো আমরা দিয়ে থাকি তার মধ্যে হচ্ছে মার্কসল, মার্কর। কখন মার্কসল দেবো, কখন মার্কর দেবো, সেটা পরে আলোচনা হবে। তা আমরা ডিসেন্ট্রির ক্ষেত্রে পেটে ডিসেন্ট্রি হলে একটা পেটে কুনকুনি যন্ত্রণা হয়, কামড়ানো যন্ত্রণা হয়। অর্থাৎ আমেশা হলে পেটে একটা যন্ত্রণা হয়। তাহলে সেই যন্ত্রণার ক্ষেত্রে আমরা কলোসিনটা দিয়ে থাকতে পারি। এবার হচ্ছে কলোসিন কখন দেব? কমপ্লিমেন্টারি মেডিসিন কার? মার্কসল ইন ডিসেন্ট্রি। ডিসেন্ট্রি দেওয়ার পর, এই ডিসেন্ট্রি হওয়ার পরে যদি কারো মার্কসল দেওয়া হলো, মার্কসল দেওয়ার পরে খানিকটা আরাম হলো কিন্তু সম্পূর্ণ সারল না, তাহলে মার্কসলের কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে কলোসিন। অর্থাৎ আমি মার্কসলের লক্ষণ দেখে রোগীকে ওষুধ দিয়েছি, আমেশার ক্ষেত্রে কিছুটা আরাম হয়েছে, কিছুটা কাজ হয়েছে, কিন্তু সম্পূর্ণ সারছে না। সেই ক্ষেত্রে আমরা তাকে যে ওষুধটা দেব, অর্থাৎ কমপ্লিমেন্টারি ওষুধ দেব। যে কমপ্লিমেন্টারি ওষুধটা হচ্ছে কলোসিন। আচ্ছা, আলোচনার প্রসঙ্গে একটু বলে নিই, আমাদের আজকে ক্লাসে বেশ কয়েকজন নতুন স্টুডেন্ট আছে, তাদের একেবারে নতুন। তাদের জন্য আমরা বলছি যে আমরা কিন্তু এর আগে যে নোটগুলো পাঠিয়েছি, ড্রাগ রিলেশনশিপ, এটা মানে A4 সাইজের প্রায় 1-150 পাতার নোটস, সেগুলো আমরা মেল করে পাঠিয়েছিলাম, আপনাদেরও আমরা মেল করে পাঠাবো। এটা খুব যত্ন সহকারে রাখবেন। প্রয়োজনে সম্ভব হলে ডাউনলোড করে ওটা প্রিন্ট বের করে কপি করে রাখবেন, কারণ ড্রাগ রিলেশনটা প্র্যাকটিসের ক্ষেত্রে খুব বেশি দরকার হয়। তাহলে সেখানে যেটা রয়েছে, ড্রাগ রিলেশনে কমপ্লিমেন্টারি মেডিসিন, তারপরে ফলো ওয়েলস, তারপরে এনিমিক্যাল রিলেশন, এই সমস্ত ড্রাগ রিলেশনগুলো আছে। তাহলে আমরা কলোসিনদের ক্ষেত্রে যেটা দেখলাম যে মার্কসলের কমপ্লিমেন্টারি মেডিসিন হচ্ছে কলোসিন। তাহলে কলোসিনদের মার্কসলের ক্ষেত্রে কি হচ্ছে? উইথ গ্রেট টেনেসমাস। আমরা মার্কসলে যে আমেশা আমরা যখন চিকিৎসা করি তখন দেখি যে প্রচন্ড রকম তার একটা কোথানি থাকে, অর্থাৎ কোথানি যন্ত্রণা যেটা থাকে, আমরা কিন্তু কলোসিনদের ক্ষেত্রে কিন্তু টেনেসমাস পাবো। আমরা আর কোন কোন ওষুধের সঙ্গে কম্পেয়ার করতে পারি? আমরা কম্পেয়ার করতে পারি কলোসিনদের সঙ্গে গ্রাফাইটিসের। গ্রাফাইটিসে কি? ইন্টেন্স পেন অ্যালং রাইট সাইটিকা নার্ভ। এবার হচ্ছে যদি সাইটিকা নার্ভে পেন বাঁদিকে হয়,
তাহলে আমরা দেব কলোসিন, আর যদি পেনটা ডান দিকে হয় তাহলে আমরা দেব গ্রাফাইটিস, অর্থাৎ সাইটিকা নার্ভের যে পেন সেখানে। কাটিং ফ্রম রাইট হিপ জয়েন্ট, তাহলে গ্রাফাইটিসের হচ্ছে কাটিং পেন ফ্রম রাইট হিপ জয়েন্ট, কলোসিনটা হচ্ছে লেফট হিপ জয়েন্ট, আর গ্রাফাইটিস হচ্ছে রাইট হিপ জয়েন্ট ডাউন টু ফুট, সেটা হিপ জয়েন্ট থেকে ডাউন টু ফুট, পায়ের পাতা পর্যন্ত যাবে। আর কি অ্যাগ্রাভেটেড বাই লাইং ডাউন, শুলে তার অ্যাগ্রাভেশন হয়, মোশনে তার অ্যাগ্রাভেশন হয়, স্টেপিং এ তার অ্যাগ্রাভেশন হয়। অ্যাগ্রাভেশন কিসে হয়? গ্রাফাইটিসে লাইং ডাউন, অর্থাৎ শুলে তার অ্যাগ্রাভেশন হয়, মোশনে অর্থাৎ চলাফেরা গতি থাকলে সেখানে তার অ্যাগ্রাভেশন হয়। আর কখন হয়? ফ্রম রাইট হিপ জয়েন্ট, আর কি ডিউরিং স্টেপিং, অর্থাৎ পা যে আমরা স্টেপিং ফেলি, যেটা পা ফেলতে গেলে সেই ক্ষেত্রে তার যন্ত্রণা। দ্য গ্রাফাইটিসের রিলিফ হয় কিসে? বাই সিটিং। গ্রাফাইটিসের যন্ত্রণা রিলিফ হয় বাই সিটিং। এছাড়া আমরা আরো অন্যান্য মেডিসিনের সঙ্গে কম্পেয়ার করতে পারি। সে কম্পেয়ার হচ্ছে উইথ স্ট্রাফিসিগ্রেসিয়া। কখন কম্পেয়ার করব? ইন ওভারিয়ান অর আদার ডিজিজ। ওভারি, মেয়েদের তলপেটে দুদিকে দুটো যন্ত্র থাকে, সেটা হচ্ছে ওভারির সঙ্গে কানেক্ট থাকে হচ্ছে ব্লাডার, অর্থাৎ ইউটেরাস সঙ্গে কানেক্ট থাকে। তা এই ওভারিয়ান পেনের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। অর আদার ডিজিজ ফ্রম ব্যাড এফেক্ট অফ দ্য এঙ্গার, অর্থাৎ আমরা পেন পিকচার নিয়ে আলোচনা করতে গিয়ে বিভিন্ন ওষুধের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার রাগের ফলে কিছু রোগের উৎপত্তি হয়, সেই সমস্ত নিয়ে আমরা এর সঙ্গে কম্পেয়ার করতে পারি। কলোসিন্টের অ্যাগ্রাভেশনটা কখন হয়? কলোসিন্টের অ্যাগ্রাভেশনটা হয় অ্যাঙ্গার থেকে তার রোগের উৎপত্তি হয়, অ্যাঙ্গার। আর কি ইনডিগনেশন, অর্থাৎ ক্রোধ থেকে তার রোগের উৎপত্তি হয়। মর্টিফিকেশন, নির্জীবতার জন্য তার অ্যাগ্রাভেশন হয়। কজ বাই অফেন্স। এই লক্ষণগুলো আমরা অন্যান্য মেডিসিনের মধ্যে পাই। তার মধ্যে হচ্ছে একটা স্ট্রাফিসিগ্রেসিয়া, আর একটা হচ্ছে লাইকোপোডিয়াম। চিজ অ্যাগ্রাভেটেড বাই কলিক। কলোসিন্টের আরেকটা হচ্ছে চিজ জাতীয় জিনিস খাওয়ার ফলে তার কলিক পেন হয়, কলিক পেন। আর কলোসিন্টের অ্যামুলেশন কিসে হয়? কলোসিন্টের অ্যামুলেশন হয় ফ্রম ডাবলিং আপ, অর্থাৎ যেটা আমরা শুরুতেই বলেছিলাম বেন্ডিং ডাবল, অর্থাৎ পেটে চেপে ধরে ভাঁজ করে থাকলে তার আরাম হয়। আর কি হার্ট প্রেশার, খুব শক্ত করে পেটের মধ্যে চাপ দিবে। তাহলে আমরা মোটামুটি কলোসিন্ট নিয়ে আজকে আলোচনা করলাম। তাহলে কলোসিন্টের আমরা আবার রিপিট করছি কতগুলো রেড লাইন সিমটমস নিয়ে। সেটা হচ্ছে কলোসিন্টের কজিং পেশেন্ট টু বেন্ড ডাবল, সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ যেটা হচ্ছে বেন্ডিং ডাবল হয়। যন্ত্রণার চোটে সে কুঁকড়িয়ে যায়। অ্যাগোনাইজেশন পেন, অর্থাৎ যে যন্ত্রণা সহ্য করতে পারে না সেরকম একটা যন্ত্রণা হয়। আর হচ্ছে তার
সমস্ত রোগ লক্ষণগুলো লেফট সাইডে, লেফট হিপ, লেফট লেগ, লেফট নি, সমস্ত লেফট সাইডে আক্রান্তটা বেশি হয়। আর জল পান করলে বা খেলে তার যন্ত্রণাটা অ্যাগ্রাভেট করে, অর্থাৎ বেড়ে যায়। তাই এ হচ্ছে আমাদের আজকে করোসিন্টের পেন পিকচার। এই পেন পিকচার নিয়ে আমরা আলোচনা করলাম। পরের ধাপে আমরা আবার শুরু করব কম্পারেটিভ হোমিওপ্যাথি ম্যাটেরিয়াল মেডিসিন।